নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের নতুন একটি পর্বে। আর আমরা আজ ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে পেয়ে গেছি বিশিষ্ট সাহিত্যপ্রেমী মানুষ, সেই সঙ্গে লেখালেখি করতেও পছন্দ করেন, বই পড়তে যারা ভালোবাসেন, সেই বই পড়া থেকেই টুকটাক লেখালেখি অর্থাৎ শখেই লেখালেখির সাথেও যুক্ত রয়েছেন তিনি। ওনার নাম মনিকা মিত্র সরকার। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছে। একদম। যখন জানতে পারলেন যে আমাদের এখানে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগ বলে এমন একটা বিভাগ রয়েছে যেখানে নারী পুরুষের এই সমানাধিকার নিয়ে কথাবার্তা হয়, তো এই বিভাগে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? খুব বিষয়টা তো খুবই ভালো সাবজেক্ট, যেটা এটা এখন এই যুগে, বিশেষত এই যুগে এটা খুব কঠিন আর কি প্রশ্ন বলো, যাই হোক। তো এখন ইকুয়াল, যেটা ইকুয়াল কিছু কিছু ক্ষেত্রে ইকুয়াল, কিছু কিছু ক্ষেত্রে ইকুয়াল নয়। হ্যাঁ। তো আমরা যদি ছোট থেকে বাচ্চাদের, যে কোনো আমারই হোক বা যে কোনো কারুরই, বাচ্চাদের ছোট থেকে সেইভাবে শিখিয়ে দিই, আমার ছেলেও যা আমার মেয়েও তা, তুমিও যা পারবে ও তা পারবে। তোমার পেছনে আমার যেভাবে আমি পরিশ্রম ভালোবাসা, যেভাবে তোমার পেছনে আছি, তোমার আরেকজনের পেছনেও আছি। অতএব তোমরা দুইভাবে একই সঙ্গে প্যারালালি হবে। চলো একদম। তা আপনার ছেলেবেলাটা কোথায় কেটেছে? আমার ছেলেবেলা চা বাগানে। আচ্ছা। চা বাগানে আমরা যেরকম হয়, এখনকার মতো এরকম বাঁধা ধরা জীবনে ছিলাম না। খালি পায়ে দৌড়নো, মাঠে গাছে ওঠা, সবাই মিলে একসঙ্গে হুড়োহুড়ি করা, খেলাধুলো বিকেলবেলা। এখনকার যেটা খেলাধুলাটা নেই, তখন ওই সময়টা খুব সবাই মিলে বিকেল হলেই খেলতে হবে, এটা একটা বাড়ির রুটিনই ছিল আর কি। তারপরে সন্ধে হলে পড়তে বসো, তারপরে একটু পরে ঝিমুনি, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। বাগান নির্ঝুম, ইলেকট্রিক লাইট নিয়ে লোকজন কম, একদম এইভাবে ছোটবেলাটা কেটেছে। ওই সময় তো সকালটাও হতো অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, সকাল হতো অনেক তাড়াতাড়ি। বাগানে যেমন সকাল 6টায় ঘন্টা পড়ে, তখনই সব কাজে বেরিয়ে যায় শ্রমিকরা, সব কাজে বেরিয়ে যায়, স্টাফেরাও কাজে বেরিয়ে যায়। আর আমাদের মতো সমবয়সী বাচ্চা, ছেলে মেয়ে, দাদা দিদি যেই হোক, নিচু ক্লাস পর্যন্ত তো বাগানে পড়তে হয়। তারপর তো বাগানের স্কুল নেই, একটু উঁচু 5 হলে পরেই বাগানের বাইরে পড়াশোনা করতে হয়। সেই জন্যে পড়াশোনাটা তখন শহরে চলে আসতে হয়। তা আপনি যখন ছোট ছিলেন, সেই ছোটবেলায়, মানে একদম ছোটবেলার বাড়িতে কতজন মেম্বার ছিল? আমরা 7 ভাই বোন ছিলাম। বাহ। আমাদের ছোটবেলায় অবশ্য মা মারা গেছিল। আচ্ছা। বাবা, আমরা দিয়ে 7 ভাই বোন, বাবা দিয়ে 8 জন। তা বাদে আত্মীয় স্বজন মোটামুটি আসা যাওয়া ছিলই, থাকতোই কেউ না কেউ। তা আমাদের লোকজন, বাগানের মালি টালি এগুলো থাকতো। একদম। তাই এই যে বাড়ির শিক্ষাটা ছোট থেকেই কি আপনাদেরকে শেখানো হতো যে মেয়েদের গণ্ডি এটাই, এর বাইরে যাওয়া যাবে না, মেয়েদের জন্য এই রুলস গুলো বাধা আছে, সেগুলো মেনটেন করতে হবে, আর ছেলেদের জন্য তো অবাধ স্বাধীনতা, ছেলেরা রাত্রেও যেতে পারে, এই ধরনের? কখনোই হয়নি। আচ্ছা। এটা কখনোই হয়নি, বরং উল্টো হয়েছে, মাছের মাথাটা মেয়েদের পাতে পড়েছে। বাহ। যে শ্বশুর বাড়ি গেলে তো মেয়েরা পাবে না, ছেলেরা তো জামাই হয়েও পাবে। আচ্ছা। তখনকার এই মেন্টালিটি ছিল আর কি, মেয়েদের বরং বেশি অ্যাটেনশন দেওয়া হতো। বাহ, তাহলে ভীষণ ভালো। তাহলে সেই শিক্ষাটা ছোট থেকেই, বাড়ির থেকেই উঠে আসছে। একদম। তা আপনি যখন পরবর্তীতে বিয়ে করলেন, তারপর আপনারও সন্তান হলো, তখন তাদের কিভাবে মানুষ করলেন, তাদের কিভাবে শেখালেন? আমাদের তো জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সেখানেও 8-10 জন মিলে আমরা ছিলাম। একদম। প্রত্যেকের আদর পেয়েছে। এখন যে বাচ্চারা, যে জিনিসটা খুব অভাব, ঠাকুমা, দাদু, কাকা, পিসি, এদের আদর ওরা কিন্তু পায়নি, মানে এখনকার ছেলেমেয়েরা পায় না। কিন্তু আমাদের বাচ্চাগুলো প্রত্যেকের আদর পেয়েছে, প্রত্যেকের কাছে আদর। আমি যদি শাসন করি, আরেকজন তাকে আদর করে, এইভাবে বেড়ে ওঠা। যার জন্য তাদের কোনো কিছুতে উঁচু নিচু পর, আপন পর এসব ভেদ ছিল না। এভাবে ওরা বড় ওদের মানসিকতা ওইভাবে, গঠনটা ওইভাবে হয়েছে। একদম। দাদাও যা আমিও তা, ভাইও যা আমিও তা, এইরকম। বেশ। তা এই যে নারী পুরুষ সমান অধিকার, এই কথাটা কেন ওঠে?
আমরা যতই বলি নারী পুরুষ সমানাধিকার, কিছুটা কিছুটা মানুষের তৈরি, বিশেষত মেয়েদেরও তৈরি। তারা ভাবে বাইরে থেকে বেরোলে মেয়েদের বলবে একটু সাবধান হোক, তুই কিন্তু ওখানে যাস নে, বা ওখানে তুই মেয়ে ওখানে যাস না। হতে পারে বিপদ, হতেই পারে, কিন্তু তাই বলে যদি উৎসাহ না দিই যে না তুমিও যাও, তোমাকেও এগোতে হবে, তাহলে পরে মেয়েটা এনকারেজ পায়, উৎসাহটা ওদের বাড়ে না। এনকারেজ করতে হবে যে তোমায় এখন তার জন্য মেয়েদের দরকার এই ক্যারাটে শেখা, তারপরে আজকাল তো ফুটবল ক্রিকেট সবই তো মেয়েরা খেলছে, সমানাধিকার তো ওইদিকে ঠিকই আছে, কিন্তু তবু যেন কোথাও মনে হয় মহিলা ক্রিকেট নিয়ে বা মহিলা ফুটবল নিয়ে যতটা উন্মাদনা তার চেয়ে বেশি উন্মাদনা পুরুষ ইয়েদের মধ্যে। তো এটা নিজে করতে অনেক টাইম লাগবে, এখন অনেকটা এগিয়েছে, আরও প্রয়োজন আছে। যতই আমরা বলি যে সমাজ অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু আদতেও কি আপনার মনে হয় আপনি যে সোসাইটিতে আছেন সেই সোসাইটি এখনো পর্যন্ত পুরুষতান্ত্রিক সোসাইটি নয়? এটা কি আপনি বলতে পারবেন? না, পুরোপুরি বলতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে আছে পুরুষ, একটা ফ্যামিলি ওয়াইজ যেখানে পুরুষতান্ত্রিক এটাই বেশি চলে। সেক্ষেত্রে একটা কথা বলি, আপনি যখন আপনার বাড়িতে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেখলেন যে পুরুষ মানুষ নিচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে সিদ্ধান্তটা ভুল, সেক্ষেত্রে কি আপনি কখনো এগিয়ে গিয়ে বলেছেন? হ্যাঁ, এটা 100 বার। এবং সবসময় আমরা দুজনে আলাপ করে নিয়ে ইভেন বাচ্চাদেরও ইনভলভ করতাম। যেমন আমি যদি বাড়ি যখন করলাম তখন দেখালাম এরকম ছবির মধ্যে যে ঘরটা এরকম করবে, এদিকে তোর ঘর হবে, এরকম তোর ঘর হবে, বাচ্চাগুলোকে ইনভলভ করলাম। ফলে ওরা বুঝলো যে হ্যাঁ আমাদেরও এর মধ্যে ইয়ে আছে, যে আমরাও তাহলে একসঙ্গে আমরা আলোচনার মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ, এরকম আমাদের বাড়িতে এই জিনিসটাই আছে, এবং আমার ছেলে মেয়ের মধ্যে ঠিক সেম এখনো তাই আছে। এবং সব আমার ছেলে মেয়ে বলে না, অনেক বাড়িতেই আছে, আবার অনেক বাড়িতে একটু কম বেশি আছে, তবে এটা হওয়া উচিত। ইদানিং খুব বলা হয় একটা কথা যে মেয়েরা প্রতিবাদ করুক, বা প্রতিবাদ এই শব্দটা খুব চলে এখন বাজারে। তো এই প্রতিবাদটা কি বাড়ি থেকেই শুরু হওয়া উচিত? আপনার অভিজ্ঞতা? 100 বার প্রতিবাদটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত। বাড়ি থেকে শুরু না হলে ও পরে গিয়ে বুঝতে পারবে না যে কোথায় প্রতিবাদ করলাম, না ভুল জায়গায় প্রতিবাদ করলাম, না ঠিক জায়গায় প্রতিবাদ করলাম। বাড়ি থেকে যদি শুরু হয় প্রতিবাদ মানেই কিন্তু যে আমি তাকে ডিসরেসপেক্ট করছি তা নয়। প্রতিবাদ মানে তোমার যেটা সেটা ভুল, সেটাকে আমি স্বীকার করছি এটা ভুল, তুমি যদি স্বীকার করো ঠিক আছে, নাহলে ভুলটা ভুলই, কিন্তু তার মানে আমি হয়তো প্রতিবাদ করে একজনকে অসম্মান করলাম সেটা আমি বলছি না, কিন্তু সম্মান করেও ভুলটা ঠিক করা যায়। তাই এই যে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি, এর জন্য কি কি করা দরকার বলে আপনার মনে হয়? প্রথমেই যে বললাম, প্রথমেই বাড়ির শিক্ষাটা আগে দরকার। সবচেয়ে বড় কথা, এখন একটা সমস্যা হচ্ছে সবারই একটা দুটো তো সন্তান, বিশেষত যে বাড়িতে মেয়ে সন্তান থাকে তারা তো ছেলে মেয়ে বোধ দুটোই এর মধ্যে চলে এসছে, ওটা আলাদা ব্যাপার। তার জন্য ওরা যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা ওদের মধ্যে তো বোঝার উপায় নেই। একটা মেয়ে সে একটু বুঝবে কি করে, তার তো বোঝার ব্যাপারটা নেই। যাই হোক, তবে ছোট থেকেই মানে সম্মান দিয়ে ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক করা উচিত প্রত্যেকে। তারপরে হয়তো কোনো জায়গায় কিছু জায়গা আছে সত্যি কথা বলতে নেই, বললে পরে সেটা আবার খারাপের দিক হয়, সেখানে বাধ্য হয়ে চুপ করে থাকতে হয়। সবসময় তো সত্যি কথা সহ্য করতে পারে না কেউ না। সে তো হলো, সবসময় সত্যি কথা সহ্য করতে পারে না সবাই, কিন্তু একটা সত্যিকে ঢাকতে গিয়ে প্রচুর মিথ্যে কথা বলতে হয়, তো সেটা তো অন্যায়। তো তাতে যদি আমি একটা সত্যি কথা বলে হয়তো একটু ঝামেলা হবে, একটু প্রবলেম হবে, কিন্তু সেই প্রবলেমটা যদি মানে সাময়িক, কিন্তু বিষয়টা তো জানা থাকছে যে না সত্যের ওপরে আমরা চলছি, যা সত্যি তাই বলেছি খোলাখুলি। এখন সেটা হয় না, কারণ একটা সত্যি বলতে গিয়ে অনেক মিথ্যা আসে, এবং যে সত্যি কাউকে ক্ষতি করে সেই সত্যি মিথ্যার সমান। একদম একটা উদাহরণ, যেমন ধরুন, আচ্ছা আমি মহাভারত থেকেই বলছি, বলেছিল অশ্বত্থমা হত ইতি গজ। আচ্ছা,
অ্যাকচুয়ালি অশ্বত্থামা নামে একজন হাতি মারা গেছিল। এদিকে অশ্বত্থামা যে যুদ্ধে মারা গেছে সেটা কিন্তু মারা যায়নি, কিন্তু যেহেতু যুধিষ্ঠির সত্যবাদী, তার মুখ দিয়ে যদি এই কথাটা হয় তাহলে তার বাবা সম্ভবত দ্রোণাচার্যর ছেলে বলে অশ্বত্থামা, দ্রোণাচার্য তাহলে যুদ্ধ করতে পারবে না, তার মনোবলটা ভেঙে যাবে। আচ্ছা, সেই কারণেই যুধিষ্ঠিরের মুখ দিয়ে ওই একটা মিথ্যে কথাও ঠিক না, মারা গেছিল অশ্বত্থামা নামে এক হাতি, কিন্তু অশ্বত্থামা যে বীর অশ্বত্থামা সে মারা যায়নি। তো এটা কি হলো, এটাকে নিজেদের কৌশলে করলো। আবার আরেকটা কথা, যেমন এক সাধু ছিল, এটা জানি না বেশি বলা হয়ে যাচ্ছে কিনা। না না ঠিক আছে বলুন। সাধু ছিল, তিনি ধ্যান করছেন, আগেকার মুনি ঋষিরা যেমন ধ্যান করছেন, তেমনি একদল লোক ছুটতে ছুটতে এসে বলছে আমাদের বাঁচাও বাঁচাও, আমরা চলে যাচ্ছি, পেছনে আমাদের ডাকাতে তাড়া করছে, সর্বশান্ত লুট করবে, আপনি বলবেন না যে আমরা এই রাস্তায় গেছি। মুনি সত্যবাদী, যখন ডাকাতে এসে জিজ্ঞেস করলে এই রাস্তায় কি কেউ গেছে, তখন মুনি দেখালো যে এই রাস্তায়, মিথ্যা কথা বলবে না। তাহলে এই মিথ্যা কথা বলাতে কি হলো, ডাকাতদের মেরে ফেললো, লুটপাট করে নিল। তাহলে সেখানে যদি মিথ্যা কথা বলতো তাহলে প্রাণগুলি বেঁচে যেত। সেই জন্যে সময় বুঝে কোথায় সত্যি কোথায় মিথ্যেটা কিছু কিছু জায়গায় বলতে হয়। একদম ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের এই ইকুয়াল আর আনইকুয়াল বিভাগের আলোচনা আমরা এখানেই শেষ করব, পরবর্তীতে আবারও ফিরবো নতুন অতিথির সাথে নতুন পর্বে। নমস্কার, ধন্যবাদ। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।